ইরার পদ্ম নামটা একদম ভালো লাগে নাই, কিন্তু এর যে পজিটিভ দিক, ভালো গল্প, এটি চলতে থাকুক। আর পরে আমাকে সাধনাকে বলে দেবে ইরার পদ্মটা কি। আসলে আমি এখনও মাথায় নিয়ে ঘুরতেছি ইরার পদ্ম কেন, মানে পদ্মর সঙ্গে ইরা কেন। তো এইটা আমি এখনো পর্যন্ত নিজে ক্লিয়ার হইতে পারিনি। মানে পদ্মা মেঘনা যমুনা শুনতে শুনতে তো বড় হয়েছি, কিন্তু ইরা ঢুকে গেল কী করে। আমাকে আর কিছু না, নাট্যকার বললেই আমি খুব বেশি অভিভূত। মানে ওইটা আমার মনে হয় যে প্রথম, হ্যাঁ আমার ক্রিয়েট লাগে এটা। তো সেটি যখন থাকে না তখন একটু অস্বস্তি ফিল করি। তো এই সাংবাদিকদের সামনে 15 বার বললাম যে যে ক্যারাম লেখার পরে যে মোশাররফ করিম ক্রিয়েট হলো বাংলাদেশে, এবং এটি আমার খুবই ভালো লাগার ব্যাপার। যেরকম খসরু ক্লাস মানায় মার্জু ক্লাসও যখন ফেল করে বারবার, ওই চরিত্রটা কিন্তু আমি ম্যাট্রিক বারবার 5বার ফেল করছিলাম। তো জীবন ঘনিষ্ঠ যে জায়গাটা, যেটা এই নাটকের নাম ইরার পদ্ম, নামটা একদম ভালো লাগে নাই আমার ব্যক্তিগত। আমি বলছি আবার কী নাম, মানে কই থেকে কে নাম। আমি যে নামগুলো চিন্তা করি, বিবেচনা করি, তার সঙ্গে সাংঘর্ষিক লাগে। আর পদ্মা মেঘনা যমুনা এরকম টাইপের নাম লাগে, কিন্তু ইরার পদ্ম আমি আমার এখনও পছন্দ হচ্ছে না। এবার কেমন নাম, মানে একটু ঘুরে ফিরে যেতে হয়। যাই হোক, যেহেতু সাধন এমনই একজন ডিরেক্টর, মানে আমি যেটুকু বুঝেছি ও অন্যান্য ডিরেক্টর থেকে আলাদা। এই জন্যে আলাদা যে ও আমার সঙ্গে যে আচরণ করছে, যেভাবে কথা বিনিময় করেছে, তখন বুঝতে পেরেছি যে এ একটা ভালো কিছু করতে চাচ্ছে। আমার ব্যক্তিগত জীবনে অভিনয়টাকে আমি আসলে পাইনি, এখনও পর্যন্ত পাইনি। কখনো কখনো একটা দুটো ক্যারেক্টার পেয়ে গেছি, যেমন 420, যে জহির ভাইয়ের ক্যারেক্টারটা, পলিটিক্যাল যে ক্যারেক্টারটা আমি পেয়েছিলাম, ওই ক্যারেক্টারটার মধ্যে আমার একটা নিজের একটা দারুণ একটা ইনভলভমেন্ট আছে। যে আপনারা নিশ্চয়ই একটা সংলাপ জানেন যে আমি রাজনৈতিক নেতা, আমি একটা বক্তব্য দিচ্ছি, এবং সেটা কিছুটা ইম্প্রোভাইজ হয়ে যায় কথাটা, যে আমার এক একটা কর্মী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এরা মানুষ খায় না। তাহলে কি খাই, মানে সংলাপটা তো দিয়ে দিচ্ছি আমি, ইম্প্রোভাইজ কিন্তু ফারুকি ইয়েতে, মানে তার মনিটরে। বলে তুমি 2-4 সেকেন্ড স্টপ হয়ে গেছো কথাটা বলার পরে। আমার এক একটা কর্মী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এরা মানুষ খায় না। তাহলে কী খাই, আমি তো সরকারি দলের তখন নেতা। তাহলে বললাম বিরোধী দল খাই। এই যে বিরোধী দল খাই, রাজনৈতিক বক্তব্য, এটা হয়ে যেতে পারে একটা ইম্প্রোভাইজে। আমি এখনও ভাবি আমার জীবনে যদি একটা ভালো সংলাপ যদি আমি তৈরি করে থাকি, এটা ইম্প্রোভাইজে হয়ে গেছে। তো অনেক ক্ষেত্রে ইম্প্রোভাইজ ভালোও হয়, আবার খুব খারাপের দিকেও যেতে পারে। সেটি এই প্রোডাকশনও আমাকে মাঝে মধ্যে ওই বন্দি করেছিল আমাকে আমাদের ডিরেক্টর বাসার জানে। আমার একটু করুণ অবস্থা হয় যখন একটা সংলাপের মধ্যে গেঁথে দেওয়া হয়, সে যে কোনো কবিতা, রবীন্দ্রনাথের হোক আর যারই হোক, আমার ওখানে খুব লাগে, মানে অস্বস্তি লাগে যে ওইটা ভাঙা যায় কিনা। মানে রবীন্দ্রনাথের গান ঠিক আছে, পরপর যার সাজাইছে, ওটা তো ভাঙার কোনো কারণ নাই, কিন্তু আমার বাবার মনে হয় যে ওইটা যদি এরপরে যদি এইটা দিতে পারতাম তাহলে মনে হয় ভালো হইতো। তো বাসার দেখছে আমি কি অসহায়ত্ব বোধ করছিলাম যখন আমাকে সংলাপ দিয়ে দিয়েছে, এবং বলছিল যে এটা সিলেক্টিভ, এটা বলতেই হবে। আমি বলতে যে অনেক ইম্প্রোভাইজ করতে পারেনি, কিছুটা হয়েছে, কী বলা যায়, মানে এটাকে কী বলে যেন, ওই এনজি বলবো না, মানে বারবারই সংলাপ হচ্ছিল, ডিস্টার্ব হচ্ছিল। যাই হোক, তারপরে পার করছি। তো আমার যেটা ভালো লাগছে যে এই প্রোডাকশনে বাসার ছিল আমার সঙ্গে, আমার খুব বলতে দ্বিধা নাই। আমি যখন বিশেষ করে ওই সময় ওর সেরা প্রোডাকশন জীবনানন্দের যে প্রোডাকশনটা আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন, বনলতা সেন, খায়রুলের অভিনয় আমি দেখেছি। কারণ আমি নিজেও চিন্তা করতে পারিনি, মানে খায়রুলকে যখন ব্যক্তিগতভাবে দেখি আর যখন আমি চলচ্চিত্রটি দেখি, তখন এই লোকটি জীবনানন্দের মতন এত গুরুগম্ভীর, এত কষ্টদায়ক একটা বিষণ্ণ, চাকরি বাকরি নাই, বাংলার রূপসী কবি, এই কীভাবে খায়রুল টেনে নিয়ে যাবে একটা। তারপরে তার বোর যে অত্যাচার, ওই যে কী নাম যেন মেয়েটার, লাবণ্য, আর ওই যে শোভনা, মানে এই তো, মানে কীভাবে খায়রুল এটাকে নিয়ে যাবে, আমি খুব অস্থির ছিলাম। আর বাংলাদেশের চলচ্চিত্রের উপরে আমার ওই রকম কোনো আস্থা এখনও গড়ে ওঠেনি। একেবারে সরি, জয়রায়ন বা আলমগীর কবি আমাকে যেভাবে আন্দোলিত করেছে, পরেরগুলো এখনও আমি সিনেমা হলে ওই স্বস্তিটা পাই না। তো যার ফলে খায়রুলকে আমার এত ভালো লাগছে
যে ও উত্তরণ ঘটিয়েছে। আমরা অনেক কিছুতে অস্বস্তিতে ছিলাম, এটা পার্সোনাল উজ্জ্বল থাকতে বলতে পারতাম, কিন্তু খায়রুল আমাকে বসিয়ে রেখেছে ওই কত ঘন্টা। আমি ধৈর্য ধরে দুইটি প্রোডাকশন খুব আমার কষ্ট হয়েছে, যে একটা রোদ আর একটা হচ্ছে বনলতা সেন, শেষ পর্যন্ত দেখছি। তো যাই হোক, আমি দেখেছি এবং বুঝতে পেরেছি বাংলা চলচ্চিত্রের একটা ভাষা তৈরি হচ্ছে, যেটি আমাদের জন্য পজিটিভ। ভালো থাকবেন। আর এইটি সাধনকে বলবো, সাধন যেটা বলেছে, আমাদের যে নাটকের দুরবস্থা, এত বাজে বাজে জঘন্য নাম এবং এত নিচে পড়ে যাচ্ছে, বলতে গেলে ঘৃণা লাগে যে এতটাই বাজে। তো তার মধ্যে থেকে হঠাৎ ভালো কিছু করতে পারলে, আর খালেদ ভাইদের মতন শিল্পপতিরা যদি রিয়েলি কিছু করতে চান, আমি তো আসি। আমি আপনাকে বলছিলাম কিছুক্ষণ আগে খায়রুলকে, আমি মফস্বলের গল্পই বানিয়েছি এবং মফস্বলের গল্প আমি সিনেমা হলে নিয়ে যেতে চাই, এবং আমার একটা ভালো সিনেমা আমি নিতে চাই, বাই ডিয়ার ফুটবল। অনেক দিন ধরে গবেষণা করছিলাম, যেটি আমি বিশ্বকাপের আগে যদি করে দিতে পারতাম, মোশাররফ বিট্রে করার জন্য কিছুটা এলোমেলো হয়ে যায়। যাই হোক, সব মিলিয়ে আমি চাইবো আমাদের এই যাত্রা, এরার পদ্ম, আমার খারাপ লাগুক নামটা, কিন্তু এর যে পজিটিভ দিক, ভালো গল্প, এটি চলতে থাকুক। আর পরে আমাকে সাধনাকে বলে দেবে ইরার পদ্মটা কী আসলে। আমি এখনও মাথায় নিয়ে ঘুরতেছি ইরার পদ্ম কেন, মানে পদ্মর সঙ্গে ইরা কেন। তো এইটা আমি এখনো পর্যন্ত নিজে ক্লিয়ার হইতে পারিনি। মানে পদ্মা মেঘনা যমুনা শুনতে শুনতে তো বড় হয়েছি, কিন্তু ইরা ঢুকে গেল কী করে। সবাই ভালো থাকবেন এবং আমাকে ক্ষমা করবেন।